আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ফাইনাল রিভিশন প্রোগ্রাম নিয়ে। আজকে আমরা আমাদের ফাইনাল রিভিশন প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের ফার্স্ট লেকচারে উপস্থিত। আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম তোমরা অনেকেই চেষ্টা করেছো তোমাদের এই স্পেশাল ক্লাসে সুন্দরভাবে জয়েন করার জন্য, এবং লং টাইম তোমরা অপেক্ষা ছিল এবং একটু সমস্যার কারণে তোমরা তারপর ওয়েট করতেছো ক্লাসে অংশ নেওয়ার জন্য। তো আমাদের এই ফাইনাল রিভিশন প্রোগ্রামে যে কার্যক্রমটা সেটা আমি তোমাদের একটু বুঝায় বলি। আমি মূলত এই ক্লাসগুলোতে তোমাদেরকে একটু সাজেশন ভিত্তিক পড়ানোর চেষ্টা করব এবং তোমাদেরকে বেশি বেশি বাড়ি কাজ দিব। তোমরা বাড়ি কাজগুলো করে আমাকে দেখাবা ডে বাই ডে, এবং অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে লগে লগে আমাকে প্রশ্ন করবা। তো আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমি আর বেশি বকবক করতেছি না, ক্লাসটা রেকর্ড চলতেছে। ক্লাসটা মূল অংশ আমরা শুরু করছিলাম 8:30 বাজে, একটু সমস্যার কারণে আবার শুরু করতে হইলো। তো আমরা এখন বর্তমানে আমাদের বাংলা প্রথম পত্রের যে গদ্যের 2টা পার্ট নিয়ে আমরা আলোচনা শুরু করার চেষ্টা করেছিলাম। প্রথমটা ছিল বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, আরেকটা ছিল কি অপরিচিতা। তো আমরা এখন এই মুহূর্তে অপরিচিতা যেই গল্পটা আছে সেটা দিয়ে শুরু করতেছি। তো সবাইকে বলি, আমাদের এই অপরিচিতা যে গল্পটা আছে সেই গল্পটা একটু বিশাল বড়। তো আমাদের কয়েকটা অঙ্কে বিভক্ত করা বা কয়েকটা পার্টে এটা সাজানো। তো আমাদের এই অপরিচিতা গল্পটাই এতটাই গুরুত্বপূর্ণ একটা গদ্য, যেটা আমাদের প্রতি বছরই বোর্ড পরীক্ষার প্রশ্ন এসে থাকে। আরেকটা বিষয় তোমাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন। এই অংশটা কিন্তু আমাদের সিলেবাসে নতুন সংযোজন করা হয়েছে। তো যেহেতু আমাদের ফুল সিলেবাসই পড়তে হচ্ছে, তো এই যে গদ্যটা আমরা পড়ব সেটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে বাকি অধ্যায়গুলোর মতো। এখান থেকেও সিকিউ আসার বা এমসিকিউ আসার সম্ভাবনা আছে। তো যাই হোক, আমাদের আজকের ফার্স্ট যেই লেকচার, সেই লেকচারে আমরা কিভাবে একটা গদ্য পড়ব বা পদ্য পড়ব সেটা নিয়ে একটু আলোচনা করি। দেন আমরা আমাদের যে মূল আলোচনা আছে, যে আমাদের এই গদ্যের অপরিচিতা গল্পের যে মূল ফোকাস পয়েন্ট, সেগুলো থেকেই আমরা স্পেশাল কয়েকটা সিকিউ বা এমসিকিউ সব প্র্যাকটিস করার চেষ্টা করব। তো সম্পূর্ণ অংশটা একটু মনোযোগ দিয়ে থাইকো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলো। তবে তোমরা মানে অযথা কোনো SMS বা ভয়েস অন করো না, কারণ আমাদের একটু ডিস্টার্ব হতে পারে অনেকের। ওকে, তো আমি শুরু করি। হ্যাঁ, আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে যে সাজেশনটা একটু ছোট্ট করে আবার একটু বুঝা দিই। আমরা যখন মেইন বইটা পড়ব, অপরিচিতা যে গল্পটা আছে, আমরা জানি এটা একটু বিশাল বড় একটা আমার গল্প। তো আমরা প্রথমত যে কাজটা করব, দেখতে পাচ্ছ অপরিচিতা গল্পটার যে লেখকের নাম এটা সবাই আমরা জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। তা আমরা তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ারলি বলতেছি, সেটা হচ্ছে আমরা যখন একটা গদ্য পড়বো বা পদ্য পড়বো, নামটা তো ভালো করে পড়বো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের লেখকের নামটা ভালো করে পড়তে হবে। যেমন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর এটা পড়বো প্লাস একটু লিখবো খাতায়, কারণ পরীক্ষাতে আমাদের কর্ণই আইসা পড়ে যে এই প্রবন্ধটির লেখকের নাম কি বা ওই প্রবন্ধটির লেখকের নাম কি। তো আমাদের এটা কর্ণে আসে বা এমসিকিউতে আসে। এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সাজেশনের কথা বলতেছি, সেটা হচ্ছে লেখক পরিচিতি। প্রতিটা গদ্য বলো পদ্য বলো, লেখক পরিচিতি থেকে এমসিকিউ প্রশ্ন আসে, এটা কনফার্ম। প্রতি বছরই আমাদের প্রতিটা গদ্য পদ্যর যে লেখক পরিচিতি আছে, লেখকের জন্মসাল, মৃত্যুসাল, লেখক কী কী আবিষ্কার করছে এবং তার উপন্যাস কী কী, কবিতা কী কী, ছোট গল্প কী, এগুলো সব আমাদের পড়তে হবে। এবং আমাদের মনে রাখতে হবে যে লেখকের গুরুত্ব বেশি বা যেই লেখকটা আমাদের স্বনামধর্ম, সেটা থেকে প্রশ্ন বেশি হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত, জগদীশচন্দ্র বসু, এগুলা। অর্থাৎ যে সকল আমাদের লেখকরা মূলত মানে ভাইরাল বা সেলিব্রিটি, তাদের থেকে, তাদের লেখক পরিচিতি থেকে প্রশ্ন বেশি হয়। আমি কি তোমাদের কথা বুঝাতে পারছি যা বললাম? তোমরা কি বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের রবীন্দ্রনাথের যেই উপন্যাস বলতে ইতিহাস, যেটা লেখক পরিচিত রয়েছে, ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকেও প্রশ্ন আসে বেশি। তো এটা আমরা সবাই পড়লেই জানতে পারবো, তাই না? এটা যদি আমরা পড়তে পারি তাহলে ইজিলি বুঝতে পারবো যেটার মধ্যে অনেক কিছু আছে, শার্টাল হাবিজের অনেক কিছু লেখা আছে। এটা হচ্ছে এমসিকিউর জন্য আমাদের মূল সাজেশন। এবং পরবর্তী আমরা যখন মেন যে গল্পটা আছে, আমাদের মেন গল্পটা আমরা মোটামুটি দেখবো, হাবিজাবি, ইতিহাস পাতিহাস অনেক কিছু লিখছে, যদি এটা অনেক বড়, একটু বিশাল ইতিহাস এখানে আছে। তো এখন গল্প তো আমরা জানি, মোটামুটি পড়ছি অনেকেই, তো গল্প পড়ার মতো সময় বর্তমানে নাই, আমরা একটু স্পেশালভাবে রিভিশনের মতো ক্লাস করতেছি। তো
তো এখন যে কাজটা করতে হবে পরবর্তীতে, প্রতিটা গল্পেরই পদ্য হোক গদ্য হোক আমাদের কি আছে, এরকম একটা শব্দের অর্থ বলে একটা অংশ আছে, শব্দ অর্থ টিকা, এটাও আমাকে পড়তে হবে। তবে যেগুলো ছোট ছোট সেগুলো পড়ব। যেমন আমরা যদি বলি এখানে অন্নপূর্ণা, এর অর্থ কি, দেবী দুর্গা, এটা আর কি হিন্দুদের ভাষা আর কি। গজানন অর্থ কি, এটা হচ্ছে কি গণেশ। এরকম যেগুলো ছোট্ট ছোট্ট সেগুলো আমরা পড়বো। কারণ দেখো এই যে এখান থেকে এই যে এতটুকু এত বড় যে উত্তরটা, এগুলো কখনো এমসিকিউতে আসার মতো না। আমাদের শব্দ অর্থ টিকা থেকে এমসিকিউ হয়, এমসিকিউ প্রশ্ন হয়, ক থেকে প্রশ্ন হয়, তবে ছোট্ট ছোট্ট, বেশি বড় বড়গুলো পড়তে হবে না, জাস্ট ছোট ছোট যেগুলো আছে সেগুলো পড়ে ফেলবা। তাহলে আমাদের শব্দ অর্থ থেকেও আমরা এমসিকিউর জন্য ভালো একটা প্রিপারেশন পেয়ে যাব। অনেকগুলো এমসিকিউ আছে, এগুলো সব পড়বো শুধুমাত্র এমসিকিউর জন্য, তবে সবগুলো না, যেগুলো ছোট্ট ছোট্ট এক কথা উত্তর সেগুলো। কথা কি বুঝতে পেরেছ? এতটুকু অংশ রেসপন্স করতে হবে। বাকিটা কি বুঝতে পেরেছ? দ্রুত বললো, কারণ আমাদের সময় কম, তো আমাদের সামনে দিতে হবে। আচ্ছা, এটা গেল, এতটুকু কমপ্লিট। আচ্ছা, এখন পরবর্তী অংশটা যখন আমরা যাব, সর্বশেষে আমাদের কি করতে হবে? সর্বশেষে আমাদের এই যে পাঠ পরিচিতিটাও পড়তে হবে। এখন বলি একটা কথা, আমাদের লেখক পরিচিতি থেকে এমসিকিউ আসে, শব্দার্থ থেকে এমসিকিউ আসে, পাঠ পরিচিতি থেকেও এমসিকিউ আসে, কনং আসে, দুইটা খেয়াল রাখবা। এখন আমরা একটা বিষয় তোমাদের বলি, সেটা হচ্ছে আমরা একটা গল্পে সবগুলো যে আমাদের ইতিহাস আছে, সবগুলো যে চরিত্র আছে, সবগুলো আমরা মনে রাখতে পারি না। তো দেখা যায় মাঝে মধ্যে গল্পটা আমরা ভুলে যাই। তো আমাদের সৃজনশীল প্রশ্ন লেখার জন্য একবার শর্টকাট টেকনিক হচ্ছে সেই গল্পটার মূল ভাবটা মনে রাখতে হবে। আর এই মূল ভাবটা শুধুমাত্র আমাদের পাঠ পরিচিতিটি পড়লেই জানতে পারা যায় বা বুঝতে পারা যায়। তো আমরা যে কাজটা করব, পাঠ পরিচিতিটা ভালো করে মুখস্থ করব, এবং পাঠ পরিচিতিটা মুখস্থ করার পর আমরা একটু না দেখে লিখব। পাঠ পরিচিতিটা কমপক্ষে আমরা 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করব। কেন? কারণ আমরা পাঠ পরিচিতি মুখস্থ রাখতে পারি, আমাদের গল্পটা পুরোপুরি মনে না থাকলেও আমরা পরীক্ষার মধ্যে সৃজনশীলের গ অথবা গহর মধ্যে কিছু না কিছু লিখতে পারবো উদ্দীপকের সাথে মিল রেখে। কিন্তু গল্পও মনে নাই, পাঠ পরিচিতিটাও মনে নাই, আমরা কিন্তু কিছুই লিখতে পারবো না, শেষ পর্যন্ত আমরা ধরা খাবো। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো। একটু চেষ্টা করবা, অন্ততপক্ষে গল্প মনে রাখতে না পারলেও পাঠ পরিচিতিটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। এটা হচ্ছে আমাদের সিকিউ প্র্যাকটিস করার একটা স্পেশাল টেকনিক। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? একটু আমাকে জানায়, একটু কথা বলো প্লিজ, রেসপন্স করতে হবে। যারা যারা আছো একটু ভয়েসে বলো। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে কি এখানে? আচ্ছা, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন কইরো, আর যদি প্রশ্ন না থাকে আমরা তাহলে সামনে যাই। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যখন মেন বইটা পড়বো, দেখো মেন বইয়ের মধ্যেই আমাদের অনেক ইতিহাস পাতিহাস আছে। এখন মেন বইয়ের ইতিহাস পাতিহাসটা যখন আমরা পড়বো, অনেক কিছুই একদম বাকডুম বুঝতে পারবো না। হ্যাঁ বলো বলো, প্রশ্ন আছে কি কোনো? বলো। স্যার বলতে, লেখক পরিচিতিতে যেটা আছে যে লেখক কোনগুলো লিখেছে বা উপন্যাস কবিতা যা যা আছে, মানে পরিচিতি দেওয়া আছে, ওগুলো সবই কি মুখস্থ করা লাগবে? আচ্ছা, ভালো কথা। এখানে একটা বিষয় বলি, সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমি তোমাকে বুঝা দিই, অনেক ভালো প্রশ্ন বলছো। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কিছু নাটক আছে, যে বিসর্জন, রাজা, অচলায়তন, ডাকঘর, এখান থেকে কমপক্ষে 3টা বা 5টা মুখস্থ করবা, 3টা বা 5টা। আবার কিছু ছোট গল্প। হ্যাঁ বলো। আপনি যদি একটু মানে যেগুলো মূল মানে গল্প বা উপন্যাস যেগুলো মূল আসার মতো, সেগুলো যদি বলে দিতেন গল্প পয়েন্ট করে রাখতাম বইতে। আচ্ছা, মানে যেগুলো মূল সেগুলো বলে দেবো। আচ্ছা, একটা কথা হচ্ছে যে আমাদের যখন আমরা এমসিকিউ যারা তৈরি করে, তারা আসলে দেখা যায় অনেক ক্ষেত্রে মূলের বাহিরেও দেয়, মানে যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দেয়। এখন আমরা মূল বলে দিতে পারি যে হ্যাঁ এটা পড়বা, এটা মূল আছে, এটা মূল আছে, বা এটা মূল আছে। যে এখন যদি এটা চলে আসে তখন কি করবা? তখন তো সমস্যা। এখন কথা হচ্ছে, যে প্রশ্ন করবে তার উপর ডিপেন্ড করবে, সে কি মেনগুলো দিবে না একটু বাহির থেকে দিবে। এক এক বছর প্রশ্ন এক এক রকমভাবে আসে, ঘোরা পেঁচা আসে, একটু ব্যতিক্রম থাকে, সেক্ষেত্রে তোমাকে একটু বেশিই পড়তে হয়। তো সেক্ষেত্রে মূলগুলো পড়লেই হবে না, বেশিও পড়তে হবে। তো এই জন্য আমার সাজেশন হচ্ছে সবগুলো পড়াই বেটার, মনে রাখার চেষ্টা করবে, কারণ যেগুলো ভাইরাল কবি সাহিত্যিক তাদেরটাই বেশি আসে। এই জন্য মূলগুলোর পাশাপাশি বাকিটাও পড়ে ফেলবো, বেশি কষ্ট হবে না। তো আমার কথা কি বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে মেন কথায় আসি, আমরা যখন গল্পটা পড়বো, গল্পটা করার পর আমরা অনেক কিছু বুঝবো না, অনেক কিছুই আমার হাবিজাবি লাগবে, কিছুই মাথায় ঢুকতেছে না, তখন আমরা কি করব? তখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রতিটা টপিকের ব্যাখ্যা বুঝতে হবে। এই জন্য আমাদের একটা গাইড ফলো করতে হবে। তো তোমরা যে কোনো গাইড ফলো করতে পারো। তো সবচেয়ে সুন্দর আমি দেখতে পাচ্ছি বর্তমানে সেটা হচ্ছে লেকচার গাইড, এবং আরেকটা হচ্ছে
রয়্যাল গাইড। এখন তোমাদের কাছে যে গাইড থাকে তে ভালো, যদি গাইড না থাকে আমি চেষ্টা করবো পিডিএফটা তোমাদেরকে দেওয়ার জন্য, সেই পিডিএফ দেখে দেখে তোমরা পড়ে নিবা। তো একটা গল্প যখন তোমরা পড়বা অবশ্যই গাইডটা ফলো করবা, লগে লগে গল্পই পড়বা, গল্প যখন পড়বা গল্প দেখবা গাইড পড়বা, গল্প দেখবা গাইড পড়বা। কেন? গল্পর প্রতিটা লাইন তো বুঝতে পারবে না, প্রতিটা লাইন বোঝার জন্য তোমাকে গাইডের একটা অংশটা ফলো করতে হবে। আচ্ছা, এখন যার গাইড নাই আমি পিডিএফ দিব, আমার হোয়াটসঅ্যাপে SMS দিতে আমি পিডিএফগুলো দিয়ে দিব, সেখান থেকে তুমি গাইড থেকেও ইম্পর্টেন্ট যেই কঠিন কঠিন টার্মগুলো আছে বইয়ের সেগুলোর ব্যাখ্যা সহ পেয়ে যাবা। তো আমি তোমাদের দেখাই আমাদের যে এই লেকচার গাইডটা আছে বর্তমানে তোমাদের সামনে আমি দেখাচ্ছি। এই লেকচার গাইডের আমরা যখন অপরিচিতা গল্পটায় যাব, প্রবেশ করবো আর কি, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। এই যে অপরিচিতা যে গল্পটা আমাদের আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এইখানে আমাদের প্রথমত নাম থাকবে আর লেখকের নাম থাকবে, এবং সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা গল্প পদ্যের যে মূল ভাব বা মূল কথা সেটা লেখা থাকবে। এই গল্পের মধ্যে কি কি লেখা আছে, এটা আসলে পাঠ পরিচিতি যে বই পড়ছি না ওইটাই আর কি। তো এটা পড়ে নিবা, চাইলে এখান থেকেও পড়তে পারো অথবা পাঠ পরিচিতি থেকেও পড়তে পারো, কোনো সমস্যা নেই। এবং আমাদের মূলত যে অংশটা আমরা ফলো করব সেটা হচ্ছে, আমরা যদি কয়েকটা পেজ পাল্টাই তাহলে দেখব এই টপিকটা সবাই দেখতে পাচ্ছ, জটিল ও দুরূহ পাঠের ব্যাখ্যা। এই যে দেখা যাচ্ছে এখানে লেখা আছে যে কিছু কিছু টপিক লেখা আছে এবং সেই টপিকের ব্যাখ্যা লেখা আছে। যেমন, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে, এটার অর্থটা তুমি বুঝতেছো না এটা কি বলছে, এখন তুমি এই ব্যাখ্যা যদি পড়ে ফেলো সুন্দর করে বুঝতে পারবা। এভাবে প্রত্যেকটা টপিকেরই ইম্পর্টেন্ট টপিক, সবগুলো না, যেগুলো সিকিউতে আসার মতো, তো সেই টপিকেরই যে লাইনগুলো কঠিন কঠিন সেগুলো কি লেখা আছে, প্রত্যেকটা সুন্দর করে নামও লেখা আছে টপিকে এবং সেটা ব্যাখ্যাও লেখা আছে, প্রত্যেকটা অনেকগুলো আছে। তো আমরা যখন একটা গল্প পড়বো, যেই গল্পটা যেই লাইনটা আমাদের কাছে কঠিন মনে হবে আমরা গাইডে যাব, গাইডে গিয়ে সেই লাইনটা পড়ে এটার গল্পের ব্যাখ্যাটা পড়ে ফেলবো বা ওই লাইনের ব্যাখ্যা পড়ে ফেলবো, তাহলে আমাদের মোটামুটি ওই টপিকটা কমপ্লিট বা ওই লাইনের ব্যাখ্যা বোঝা যাবে এবং আমাদের আস্তে আস্তে বইটাও সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। এভাবে প্রতিটা যেগুলো কঠিন কঠিন লাইন সেগুলো আমরা বুঝতে পারি না সেগুলো পড়লেই হয়ে যাবে। আর আমি চেষ্টা করব পিডিএফটা আমি তোমাদের দিতে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিতে পারি, সমস্যা নাই, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিও। তো আমাকে একটু জানাও যে মেইন গল্প পড়ার যে সিস্টেম সেটা এইভাবে আমরা ফলো করে পড়ার চেষ্টা করব, এই কথাটা বুঝতে পারছো কিনা, যখন আমাদের কাছে কঠিন মনে হবে। এতটুকু কি বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখানে অনেকগুলাই আছে আমাদের গাইডের মধ্যে, অনেকগুলাই জটিল জটিল কঠিন কঠিন যে পার্ট সেগুলো লেখা আছে, যেগুলো আমরা পড়া সহজে বুঝি না। মূলত এগুলো পড়লেই আমাদের এনাফ, এগুলো পড়লে আমাদের মোটামুটি পরীক্ষার জন্য এনাফ বা সিকিউর জন্য এনাফ হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি এর বাইরে আর তেমন কোনো প্রয়োজন নাই। তারপর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো তোমাদের হেল্প করতে বা তোমাদেরকে বুঝা দিতে ইনশাল্লাহ। এ হচ্ছে আমাদের সিকিউ অংশ নিয়ে একটু কথা আর কি। আর এখন একটা বিষয় তোমাদের বলি, এই ক্লাসটা তো এমসিকিউ সিকিউ একসাথেই আমি বলবো, সেটা হচ্ছে এমসিকিউর জন্য তোমরা কি কাজটা করবা। আমি সিকিউ প্র্যাকটিস করাবো, হ্যাঁ একটু পরেই আমি যাবো সিকিউ প্র্যাকটিসে যাবো আর কি। এমসিকিউর জন্য যে কাজটা করবা, প্রত্যেকটা গাইডের মধ্যে না টপিক ওয়াইজ এমসিকিউ লেখা আছে। যেমন দেখো, বহু নির্বাচন অংশ, গাইড যাদের নাই কোনো সমস্যা না, আমি পিডিএফ দিব বলতেছি, ভালো করে খেয়াল করো। এই যে এমসিকিউ অংশের মধ্যে আমাদের সুন্দর করে না টপিক লেখা আছে, তোমরা দেখো এই যে পাঠ্য বইয়ের ধারায় বোর্ড প্রশ্নসমূহের বহু নির্বাচনী প্রশ্ন। দেখো, লেখক পরিচিতি থেকে যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা আসে, যেমন দেখো লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন, ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড 1980 ছিল, এগুলা। আবার যদি সামনে যাও দেখবা কিছু কিছু কলেজের প্রশ্ন আসে, আবার একটু সামনে যাও অতিরিক্ত প্রশ্ন পাবা। আবার যদি আমরা পেজ উল্টাই, দেখো এখানে পরবর্তী পেজের মধ্যে লেখা আছে যে এটা আমাদের আসছিল যশোর বোর্ড 25-এ, এটা আসছিল বরিশাল বোর্ড 25-এ। মানে আমাদের টপিক ওয়াইজ কোন কোন প্রশ্নগুলো বোর্ডে আসে, কোন কোনগুলো কলেজে আসে, কোনগুলো অতিরিক্ত আছে সবই লেখা আছে। আবার এই টপিক শেষ, আবার মূল পাঠ, অর্থাৎ মূল পাঠ থেকে আমরা যখন মেন বই পড়বো, মেন বইয়ের এত পেজ থেকে এত পেজ লেখা আছে, পেজটাও লেখা আছে, মেন বইয়ের কত পেজে তুমি পড়লে ওই পেজে যতগুলো এমসিকিউ হয় সেগুলো লেখা আছে। দেখো লেখা আছে মূল বইয়ের 20 পৃষ্ঠা, অর্থাৎ মূল বইয়ের 20 পৃষ্ঠা তুমি পড়ো। আমি তোমার দেখাচ্ছি, এই যে মূল বই, এই যে মূল বইয়ের যে 20 পৃষ্ঠার মধ্যে এই যে গল্পগুলো আছে, গল্পর যে মেন অংশ এখানে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলি শোনো, কথা, হ্যাঁ SMS দিও না। দেখো আমি বলি যাদের কাছে গাইড না আমি গাইডে করে দেবো, সমস্যা নেই। দেখো মূল বইয়ের 20 পেজের মধ্যে যে এইগুলো লেখা আছে, এগুলোর থেকে কোনো এমসিকিউ আসতে পারে সেটা আমি কেমনে বুঝবো, তখন আমাকে গাইডে দিতে হবে। গাইডের মধ্যে লেখা আছে 20 পৃষ্ঠার মধ্যে যা যা লেখা আছে এর মধ্যে, এই দেখো ময়মনসিংহ বোর্ড 23 সালে প্রশ্নটা আসে, তারপর এখানে আরেকটা প্রশ্ন আসে, আবার এরকম অনেক এমসিকিউ আছে অতিরিক্ত। মানে আমাদের মূল বইয়ের প্রতিটা পেজ ভিত্তিকে কিন্তু এমসিকিউ লেখা আছে।
তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো ইজিলি। অনেকগুলো এমসিকিউ, তো এইভাবে তোমরা যখন মেন বই পড়বা লগে লগে যে পেজটা পড়বা সেই পেজটার এমসিকিউ তুমি দেখবা গাইডের মধ্যে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এভাবে তুমি টপিক ওয়াইজ পড়ে যাও, মোটামুটি আমাদের এমসিকিউটা ক্লিয়ার হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছো? এরপর দেখো আবার যে এমসিকিউ টিকা থেকে এসেছে, ওটার কি 20 থেকে শুরু হয়েছে, এগুলো সবই পরের পেজে সবগুলো লেখা আছে। পরবর্তী লেখছে শব্দ অর্থ টিকা, এখানে 29 পেজে যা যা শব্দ অর্থ আছে এর মধ্যে থেকে যেগুলো বোর্ড পরীক্ষা আসে বা অতিরিক্ত আসে কলেজ আসে এগুলো সব। আমি প্রথম ক্লাস তো এই জন্য একটু বেশি লং আলোচনা করতেছি, পরবর্তীতে যাচ্ছে আমি মূল আলোচনা করব ক্লাসে। তো এটা হচ্ছে পাঠ পরিচিতি থেকে কীরকমভাবে প্রশ্ন আসে সব দেওয়া আছে। তার মানে তুমি যদি গাইডটা ফলো করে পড়তে পারো তাহলে তোমার কিন্তু কমপ্লিট, তোমাকে আর অন্য কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই। মেন বই আর গাইড, মেন বই আর গাইড লগে লগে, দেরি করবে না। যখনই মেন বই পড়বা তখনই গাইড নিয়ে আসবা, সামনে রাখবা। এটা পিডিএফ হোক বা তোমার সরাসরি প্রশ্ন হোক, সরাসরি গাইড হোক, যেটাই হোক। আমার কথা কি বুঝতে পেরেছো? যখনই মেন বই তখনই গাইড লাগবে লগে লগে। হ্যাঁ বলতেছি, এখানে 2টা ব্যাচই আছে, এখানে উত্তেজিত 27 ব্যাচও আছে, উত্তেজিত 26 ব্যাচও আছে, সবাই একসাথে ক্লাস করতেছে। আমি সাজেশন ভিত্তিকই পড়াচ্ছি, তো আশা করি এটা সবারই কাজে লাগবে। তো ব্যাপারটা কি বুঝতে পেরেছো এতটুকু? আমাকে একটু জানাও, রেসপন্স করতে হবে। কথা ক্লিয়ার? এমসিকিউ সাজেশনটা পাইছো তো? প্লিজ কথা বলো। আচ্ছা, তো আমি এতক্ষণ বকবক করছি কারণ কি, একটা গল্প কীভাবে তোমাদের পড়তে হবে, একটা গল্প পড়ার নিয়মটা কি, একটা গল্প পড়ার নিয়মটা আমি আবার লাস্ট অফ অল বললাম। গল্পটার লেখক পরিচিতি ভালো করে পড়বা এমসিকিউর জন্য, এবং সর্বশেষে যে আমাদের শব্দ অর্থ রয়েছে সেই শব্দ অর্থটা ভালো করে মুখস্থ করবে এমসিকিউর জন্য, এবং সর্বশেষে আমাদের যে পাঠ পরিচিতিটা আছে এটা মুখস্থ করবে এমসিকিউর জন্য। আর সিকিউর জন্য কি করবা, গাইড ফলো করবা। প্রতিটা লাইনের ব্যাখ্যা বুঝতে সমস্যা হলে সিকিউর ওই গাইডের ওই অংশগুলো পড়ে ফেলবা, কঠিন কঠিন অংশগুলো, এবং অবশ্যই পাঠ পরিচিতি মুখস্থ রাখবা, লিখবা, কারণ এটা আমাদের সিকিউতে কাজে লাগবে। এই হচ্ছে এমসিকিউ আর সিকিউর সাজেশন। মোটামুটি প্রতিটা গদ্যপদই একইভাবে আমাদের কাজ করবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমি আর বকবক করবো না, এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিস ক্লাসে বা প্র্যাকটিস অংশে। এখন আমরা প্র্যাকটিস করব, অর্থাৎ যেই প্রশ্নগুলো আমাদের বোর্ড পরীক্ষা আসে আমরা দেখব যে সেগুলো আমরা কতটুকু মনে রেখে প্র্যাকটিস করতে পারি বা কতটুকু আমরা বই পড়ার পর সেগুলো উত্তর করতে পারি ইজিলি। ওকে, আর উত্তর করার নিয়মটা আমি তোমাদের এখন শিখা দিব, কীভাবে আমাদের সিকিউ লিখতে হবে। ওকে, তো চল আমরা শুরু করি। আমাদের তো আসলে 2টা গদ্য নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল, একটা হচ্ছে অপরিচিত, একটা হচ্ছে কি বাংলা নব্য লেখকের প্রতি নিবেদন। কিন্তু ওই যে বাংলা নব্য লেখকের প্রতি নিবেদন ক্লাস নিতে গিয়ে একটু সমস্যার জন্য আমাকে আবার লিঙ্ক দিতে হচ্ছে। তো চলো এবার শুরু করি। আমাদের এই অপরিচিত গল্পের বিগত বছরে বোর্ড পরীক্ষা থেকে কীরকম প্রশ্ন আসছিল আর প্রশ্নের উত্তর লিখতে হয় কীভাবে। ওকে, তো আমি বলি, এখন একটা বিষয় বলি। আমি তো এতক্ষণ ধরে আলোচনা করলাম সাজেশনটা নিয়ে, যে সিকিউ এমসিকিউ আমরা কীভাবে আলোচনা পড়বো, এমসিকিউর জন্য কী কী অংশ পড়বো আর সিকিউর জন্য কী কী অংশ পড়বো। এখন আমাকে জানাও যে এই বিষয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমাকে বলতে পারো। এনিওয়ান, যারা যারা জয়েন করছো এটা আমাকে জানাও, এই ব্যাপারটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে সিকিউ এমসিকিউর যে মানে সাজেশন ভিত্তিক যে পড়াটা সেই বিষয়টা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে। এনিওয়ান, আর কোনো প্রশ্ন আছে কি এখানে? আচ্ছা, থ্যাংক ইউ। না স্যার। ওকে, তাহলে চলো আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের সিকিউ প্র্যাকটিসে। সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ঢাকা বোর্ড 25 সাল আসা প্রশ্ন, অপরিচিতার গল্প থেকে। আমি বলি আমাদের সিকিউ একবারে সবগুলো প্র্যাকটিস করলে ভালো, তবে আমাদের তো ক্লাসের সময়টা খুবই লিমিটেড, তো সবগুলো আলোচনা করার প্রয়োজন নাই, গুটি কয়েকটা আলোচনা করলেই হয়ে যাবে। মেন থিমটা যদি বুঝতে পারো লিখতে হয় কীভাবে তাহলেই হয়ে যাবে। চলো আমরা শুরু করি। ঢাকা বোর্ড 25 সালে আসা যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা ভালো করে পড়ব। তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদেরকে প্রথমত কি করতে হবে, যে কোনো একটা প্রশ্ন আমরা যখন সামনে পাবো আমাদেরকে উদ্দীপকটা ভালো করে পড়তে হবে। উদ্দীপকটা পড়ার পর দেন আমরা আমাদের যে প্রশ্ন আছে, বিশেষ করে গ ঘ আমরা উত্তর করি মূল ফোকাস পয়েন্টে, সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, মনোযোগ দাও। তো এখানে আমাদের এই যে লেখা আছে শিখন ফল 1, অর্থাৎ এই যে সৃজনশীলটা আমরা পড়ে কি জানতে পারবো যে অনুপমের চরিত্রের পরনির্ভরতা এবং ব্যক্তিত্বহীনতা সম্পর্কে। এটা পড়ে আমরা এটা জানতে পারবো আর কি, বা এই বিষয় সম্পর্কে আমাদের সিকিউ। তো দেখো কি বলছে, সুমন ও নীলিমা দুইজনই উচ্চশিক্ষিত, তারা পরস্পরকে খুব ভালোবাসে, তারা বিয়ে করে সংসারী হতে চায়। মানুষ আর পাইলো না, এই একটা উদ্দীপক দিল, প্রেমপ্রীতি উদ্দীপক। যাই হোক, তো দেখো নীলিমার পরিবার যৌতুক দিতে পারেনি বলে সুমনের পরিবার তাকে মেনে নিতে চায় না। ভালোই হয়েছে, সুমন পরিবারের ইচ্ছায় অন্যত্র বিয়ে করে। কত সুন্দর রোমান্টিক বিষয়। কিন্তু নীলিমা এটিকে
অপমানজনক মনে করে আর বিয়েই করে না দেবদাস। অতঃপর শিক্ষকতায় নিবেদিত হয়ে নীলিমা তার বাকি জীবন অতিবাহিত করে। যাই হোক, আমার কাছে না আসলে একটু মজাই লাগতেছে, এরকম উদ্দীপক বাংলায় না হলে সেটা জমে না আর কি। তোমরা কি শুনতেছো আমার কথা? আচ্ছা, যাক, আমি দুষ্টামি করলাম, কে ডোন্ট মাইন্ড, ঠিক আছে? আসলে আমার কাছে এটা কেমন লাগলো যে এটা কোনো হইলো। যাক, এই গল্পের সাথে তো এটাই যায়। তো এখন বুঝতে পারছো সব কিছুই হাবি যাবি। এখন আমরা পড়ি গ আর গতে। চল, এখানে কি বলছে গণংটা ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। এখানে বলতেছে যে গণঙে উদ্দীপকের সুমন আর অপরিচিতা গল্পের অনুপমের চরিত্রের সাদৃশ্য তুলে ধরো। অর্থাৎ এখানে সুমনের সাথে স্যার মজা না হলে পড়া মাথায় ঢুকে না, আসলে ঠিক, মজা না হলে বাংলা পড়া মাথা ঢুকতে কষ্ট, এটা রসকস দিয়ে পড়াতে হয়। তো এখন আমি তোমাদেরকে একটু বলি, তোমরা তো উদ্দীপকটা পড়ছো, উদ্দীপকের মধ্যে সুমন একজনকে পছন্দ করতো, ভালোবাসতো নীলিমাকে, কিন্তু নীলিমার পরিবার থেকে যৌতুক না দেওয়াতে সুমন কী করলো না, নীলিমাকে বিয়ে করলো না, বিয়ে করলো অন্যজনকে। এখন একটু চিন্তা করো, আমাদের যে গল্প অনুপমের সাথে সুমনের এই সম্পর্ক কি আছে? সুমন বিয়ে করছে অন্য জায়গায়, কিন্তু অনুপমকে বিয়ে করছে লাস্টে, বিয়ে করে নাই কিন্তু। তুমি কি আমার কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তো এখানে আসলে আমাদের কিন্তু পুরোপুরি মিল নাই। এখানে সুমনের সাথে ওই উদ্দীপকে অনুপমে পুরোপুরি মিল নাই। এখানে সুমন বিয়ে করে ফেলছে, আর উদ্দীপকে আমাদের গল্পে অনুপম কিন্তু তার প্রিয়তমার জন্য অপেক্ষায় ছিল, তো সে কিন্তু বিয়ে করে নাই। তো এখানে কিন্তু পুরোপুরি মিলে নেই। তারপরও প্রশ্ন চাইছে যে সদৃশ্য আছে, অর্থাৎ উদ্দীপকের সুমনের সাথে অপরিচিতা গল্পে অনুপমের কিছুটা হলেও মিল রয়েছে, সেটা তুলে ধরতে হবে। এখন এটা তো ঝামেলা, আমরা তো পুরোপুরি মিল পাইতেছি না। সে এখানে বিয়ে করে ফেলেছে অন্যজনকে, আর উদ্দীপকে অনুপম তো তার প্রিয়তমার অপেক্ষায় ছিল, বিয়ে করে নাই। তো এটা কিভাবে সাদৃশ্য হবে? চলো দেখি, এটা বলি। হ্যাঁ, বলো বলো। তার মিল আছে ওই যে প্রতিবাদের বিষয়টা, অনুপমা হচ্ছে প্রতিবাদ বা কিছু করে নাই, আর হচ্ছে সুমনও সেম প্রতিবাদ বা কিছু করেনি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই তো এক্সিলেন্ট, অহনার ঠিক বলছো। হ্যাঁ, এক্ষেত্রে মিল পাওয়া যায়। হ্যাঁ, আমরা যদি এটাও তুলে ধরতে পারি সেটাও হবে, মানে কিছুটা মিল তো আছে। ওকে, সেই মিলটা দিব। এখন কথা হচ্ছে আমাদের সিকিউ লেখার নিয়মটা কি? তোমরা তো সবাই জানো যে আমাদের সিকিউ লেখার নিয়মটা হচ্ছে, এই যেহেতু এটা গ নং 3 নং এর জন্য বা 3 নং প্রশ্ন, মানে 3 নাম্বারের জন্য আসে, তো আমাকে প্রথমে লিখতে হবে জ্ঞানমূলক একটা অংশ, পরে লিখতে হবে যে আমার অনুধাবন আছে, অনুধাবন অংশ, এরপরে লিখতে হবে আমাদের যে প্রয়োগ অংশ, সেটা 3টা পার্টে লিখতে হবে। 3টা পার্ট না লিখলে কিন্তু আমরা নাম্বার পাবো না। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তোমরা কি জানো যে এই ক খ গ ঘ উত্তর করার নিয়মটা কি? 1 নং যেটা মানে 1-এর জন্য যেটা আসে তো 1 বাক্যে লিখলেই হয়ে যায়। আর 2 নাম্বারের জন্য যেটা আসে সেটা কি লিখতে হয়? প্রথমে আমার জ্ঞান লিখতে হয়, এরপরে অনুধাবন লিখতে হয়। আমি দেখা দিই ক আর খ। প্রথমে দেখো ক, কল্যাণীর বাবার পেশা কি ছিল? এক কথায় উত্তর, কল্যাণীর বাবার পেশা ছিল চিকিৎসা, 1 নাম্বার পেয়ে গেছি। খ নাম্বার, এই তো আমি জায়গা পাইছি, ব্যাখ্যা করো। এটা কিন্তু 2টা অংশে লিখতে হবে, 2টা পার্টে লিখতে হবে। প্রথমে লিখতে হবে আমাদের জ্ঞানমূলক। প্রথমে এই লাইনটা দ্বারা তুমি কি বুঝছো? এই তো আমি জায়গা পাইয়াছি, এটা দ্বারা তুমি কি বুঝছো? এইটা দ্বারা আমি বুঝতে পারছি অনুপমের আত্মতুষ্টি লাভের প্রয়াস। এই লাইনটা না লিখলে 1 নাম্বার পাইবা না। অর্থাৎ অনুধাবন লেখার নিয়ম হচ্ছে, অনুধাবন লেখার নিয়ম হচ্ছে প্রথমে জ্ঞানটা লিখতে হয়, জ্ঞানের জন্য 1 নাম্বার পাবা, এরপরে যেটা অনুধাবন তুমি করবা, ব্যাখ্যা দিবা, তার জন্য 1 নাম্বার। এই হচ্ছে অনুধাবন লেখার নিয়ম, 2 নাম্বার এর জন্য। সবাই কি ব্যাখ্যা বুঝতে পেরেছো? আমি যা বললাম ক আর খ ব্যাখ্যা করার নিয়ম বুঝতে পেরেছো কি? আচ্ছা, এখন কথা হচ্ছে গ, এখন হচ্ছে গ আর গ। গতে আমরা কত পেজ লিখবো? আসলে পেজ ব্যাপার না, মূল কথা লিখতে হবে। তুমি যদি গতে লেখো 10 পেজ, নাম পাবা 0। কেন 0? আগডুম বাগডুম লিখছো, কোনো কিছুই মিলে না তো, বা হয় নাই। কিন্তু তুমি লিখছো 1.5 থেকে 2 পেজ, ফুল মার্কই পেতে পারো। কারণ কি, পয়েন্ট টু পয়েন্ট লিখছো, অর্থাৎ মূল কথাটি আমাকে লিখতে হবে, তাহলে তুমি নাম্বারটা এক্স্যাক্টলি পাবা। আগডুম বাগডুম লিখা 4 পেজ ভরে দিলেও কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এটা বাংলার নিয়ম বা যে কোনো সৃজনশীল লেখার নিয়ম আর কি। ওকে, তো চলো আমরা একটু আলোচনাটা করি। এখানে কি চাইছে আমাদের? বলতেছে উদ্দীপকের সুমন আর অপরিচিতা গল্পের অনুপমের চরিত্রের সাদৃশ্য। প্রথমে আমরা মূল কথা লিখবো। তো এখানে মূল কথা কি লিখবো, মানে এক কথার উত্তরটা কি, জ্ঞানমূলকটা কি লিখবো? এখানে দেখি কি লিখছে।
এখানে লিখছে যে উদ্দীপকের সুমন আর অপরিচিতা গল্পের অনুপমের চরিত্রের সাদৃশ্য হচ্ছে তাদের ব্যক্তিত্বহীনতা। ব্যক্তিত্বহীনতা, যেমন এটা অহনা বলছিল যে স্যার ওরা দুজনে কি ছিল, চুপচাপ ছিল, কোনো প্রতিবাদ করেনি। হ্যাঁ, সেটাই এখানে ব্যক্তিত্বহীনতার প্রকাশ পায়। তুমি যদি এখানে ব্যক্তিত্বহীনতা না লিখে বলতে পারো দুজনেই কি ছিল, চুপচাপ ছিল, প্রতিবাদ করে নাই, অন্যের উপর ডিপেন্ড ছিল, তাহলেও হবে। তুমি তোমার মতো করেই জ্ঞানমূলক সাজায় লিখবা, কোনো সমস্যা নেই। সবাই কি আমার কথার উত্তর বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও প্লিজ, রেসপন্স করতে হবে। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এটা গেল। আমি 1 নাম্বারটা পেয়ে গেলাম, এখানে 3 নাম্বারের জন্য আসছে 1 নাম্বার পেয়ে গেলাম। স্যার এটা একটু গোলা লাগছে, গোলা লাগার তো কথা না, মানে অস্পষ্ট, ক্লিয়ার হবে আশা করি, একটু ওয়েট কর। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি পরবর্তী অংশ। এখন আমরা লিখব একটু অনুধাবন। এখন আমরা কি লিখি যে অপরিচিতা গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের এক বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্ব রহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। অর্থাৎ অনুপম শিক্ষিত হওয়ার পরেও তার নিজের কোনো ব্যক্তিত্ব নাই। পরিবারের কাছে সে জিম্মি, অর্থাৎ পরিবারের মামার কাছে সে কি বিক্রি হয়ে গেছে। সে যেন মায়ের কোল সংলগ্ন শিশুর মতো, অর্থাৎ সে নান্নু বাচ্চার মতো, কিছু বুঝে না, মানে কি অন্যের উপর ডিপেন্ড করে চলে। মানে আমরা একটু ব্যাখ্যা দিলাম আর কি। তো এটা হচ্ছে আমার একটু ব্যাখ্যা, অনুধাবন আর কি, আমার মতো করে আমি সাজাই লিখলাম আর কি। ব্যাখ্যা বুঝতে পেরেছ এতটুকু? নিজের ভাষায় লিখবা, সমস্যা নেই, আমি তো বুঝাই দিলাম, জাস্ট নিজের ভাষায় লিখলেই হবে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী তৃতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে কি একটু আমাদের উদ্দীপকের সাথে মিল রেখে গল্পটার সাথে একটু মিলা লিখতে হবে। তারা কি একটু কোটেশন দিয়েছে, ডট ডট কোটেশন। তুমি চাইলে এখানে ডট ডট না দিয়ে স্টার দিয়ে লিখতে পারো। স্টার দেওয়াটা যদিও এরকম না, তারপরেও তুমি একটু কোটেশন যেভাবে তোমার আইকনটা দিতে ইচ্ছা হয় লিখতে পারো। এবার চলো উদ্দীপকের সাথে মিল রেখে আমরা উত্তরটা করি। উদ্দীপকে সুমন ও নীলিমা দুজনই উচ্চশিক্ষিত। তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করতে চায়, অনেক কাহিনী। নীলিমার পরিবার যৌতুক দিতে অপারগ, অর্থাৎ যৌতুক দিতে পারবে না, এজন্য সুমনের পরিবার তাকে মেনে নেয় না এবং সুমনের পরিবারের ইচ্ছায় অন্যত্র সে বিয়ে করে। এটা আমরা উদ্দীপক থেকে নিলাম। এবার লিখবা গল্প। অপরিচিতা গল্পে কর্ণের গহনা যাচাই ও পরিমাণ মাপার মতো অপমানজনক বিষয়টি দেখেও অনুপম নীরব দর্শক হয়ে থেকেছে। অর্থাৎ যখন অনুপম দেখছে যে এই যে কন্যার যে গহনা মাপা হচ্ছে, কল্যাণী আর কি, কল্যাণী না, হ্যাঁ কল্যাণী তো হবে, আমার তো পুরোপুরি খেয়াল নাই, হইতে পারে। এখন এই যে তোমার অনুপম যে দেখতেছে যে কল্যাণীর যে গহনাগুলো মাপা হচ্ছে, তখনও অনুপম কিন্তু নীরব দর্শক, কোনো কথা বলে না, প্রতিবাদ করেনি। এই উদ্দীপকেও কিন্তু সেম, সুমনও কিন্তু তার প্রিয়তমার যে যৌতুক দিতে পারবে না এটা কোনো প্রতিবাদ করেনি, নীরব ছিল। তো সে নিজে পছন্দকে মূল্যায়ন, ন্যায় এবং সত্যের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার মতো কোনো ব্যক্তিত্ববান হয়ে ওঠেনি। গল্পেও হয়ে ওঠেনি অনুপম, আর উদ্দীপকের সুমনও হয়ে ওঠেনি। তাই বলা যায় উদ্দীপকের সুমন আর অপরিচিতা গল্পের অনুপমের চরিত্রের সাথে এটাই সাদৃশ্য, অর্থাৎ ব্যক্তিত্বহীনতার প্রকাশ। এই হচ্ছে ব্যাখ্যা। তৃতীয় পয়েন্টে আমরা ব্যাখ্যা দিয়ে ক্লোজ করে ফেললাম। এবার একটু আমাকে জানাও, এই যে আমরা সাজাই লিখলাম, প্রথমে জ্ঞান, তারপর হচ্ছে অনুধাবন, তারপর হচ্ছে উদ্দীপকের সাথে মিল রেখে গল্পের কিছু অংশ লিখে দিলাম, শেষ করে ফেললাম। 3 নং প্রশ্ন বুঝতে পেরেছো লেখার নিয়মটা? কথা বলতে হবে প্লিজ। স্যার বুঝতে পেরেছি। প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলো। স্যার বলছে আমি তো এখানে নতুন, তাই বুঝতে পারছি না একটা বিষয়, যে গল্পটা কি আগে ব্যাখ্যা করে পড়ানো হয়ে গেছে স্যার? আচ্ছা বলি, গল্পটা আমরা যদিও এখন ওরকমভাবে ব্যাখ্যা দিয়ে পড়াই নাই, গল্পটা তোমরা তো আগে পড়ছিলা, যেহেতু তোমরা কলেজে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে ফেলছো, ফার্স্ট ইয়ারের অর্ধবার্ষিক, মোটামুটি পড়া আছে অনেকেই, আমার যতটুকু ধারণা। তো সেই প্রেক্ষিতেই আমি আর কি প্র্যাকটিস করাচ্ছি। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের তো একটা রিভিশন, মানে ফাইনাল রিভিশন প্রোগ্রাম, তো সেই ক্ষেত্রে আমরা গল্পটা একটু চেষ্টা করবো পড়ে নিতে বাসায়। আর যদি পড়া নাও থাকে আমি পড়ার সিস্টেম বুঝে দিব, দেন পড়ে ফেলবা, আমরা প্র্যাকটিস করবো। প্র্যাকটিসটা হচ্ছে মূলত মূল ফোকাস আমাদের এই রিভিশন প্রোগ্রামে। ওকে, আচ্ছা, তো জয়েন করতে খুশি হলাম, একটু মনোযোগ দিয়ে থাকো। এবার দেখো পরবর্তী আমরা যাচ্ছি গহনং প্রশ্ন। গহনং প্রশ্নে কী বলছে মনোযোগ দিও। এখানে বলা হচ্ছে উদ্দীপকে নীলিমা অপরিচিতা গল্পের কল্যাণীরই প্রতিচ্ছবি, মন্তব্যটি বিশ্লেষণ করো। অর্থাৎ উদ্দীপকের নীলিমার কর্মকাণ্ডের সাথে অপরিচিতা গল্পের কল্যাণী ওর
মানে চরিত্রের মিল রয়েছে। প্রতিচ্ছবি মানে মিল পাওয়া যায় আর কি, এটা বিশ্লেষণ করতে হবে। এখন এখানে লিখতে হবে 4 ভাগে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপর হচ্ছে উচ্চতর দক্ষতা, আর হচ্ছে উদ্দীপক আর গল্প মিল লেখে। এখন এটা লেখার নিয়মটা কি, এখানে তারা যেভাবে লিখছে আমরা আমাদের মতো করেই বলবো আর কি। যে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে নীলিমা সে কিন্তু মানে তাকে বিয়ে করতে না পেরে ওই যে কি জানি বলে সুমন, হ্যাঁ আসলে আমার নেটটা হঠাৎ করে চলে গিয়েছে, তো একটু ওয়েট করো, আমার হঠাৎ নেট চলে যাওয়াতে একটু ইয়ে হয়েছে, আমি একটু অপেক্ষা করতেছি, চলে আসবে আশা করি কিছুক্ষণের মধ্যেই। দুঃখিত, আসলে আমার নেটটা চলে গিয়েছিল হঠাৎ করে, এই জন্য আমি লিঙ্ক কেটে গিয়েছি, মানে একটু ডিসকানেকশন হয়ে গিয়েছিল। এবার আশা করি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এবার খেয়াল করো। তো এখানে দেখো নীলিমা কিন্তু যে সুমনকে বিয়ে করতে না পেরে সে কিন্তু অবমান হয়ে সে বিয়ে করে নাই, এবং সে শিক্ষকতা পেশায় নিজের জীবন অতিবাহিত করছে বা শিক্ষিকা হয়েছে, তো সে আর বিয়ে করেনি। আর আমাদের যে কল্যাণী, সে কল্যাণী কি বিয়ে করছিল? আর সে কল্যাণী কিন্তু বিয়ে করেনি, অপমান লাঞ্ছনা গ্রহণ করে সেও কিন্তু বিয়ে ছাড়া ছিল। অনুপমা বিয়ে করে নাই, কল্যাণীও বিয়ে করে নাই। কল্যাণী কিন্তু অপমানিত হয়েছিল, কারণ তার গহনা, সোনার গহনা নিয়ে যখন মাপামাপি হচ্ছিল তখনও সে কী হয়েছিল, অপমানিত হয়েছিল আর কি। তারপরে সে কি হয় নাই, মানে থেমে থাকে নাই, সে তার লাইফকে চালানোর জন্য সামনে চেষ্টা করতেছিল। তো এটার সাথে একটু মিল আছে, এই জন্য আমরা সেই মিলটাই লিখে দিব। তো চলো আমরা শুরু করি। প্রথমে কি লিখব যে দৃঢ় ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদার দিক বিবেচনায় উদ্দীপকে নীলিমা আর অপরাজিতা গল্পের কল্যাণীর প্রতিচ্ছবি। অর্থাৎ উদ্দীপকে নীলিমার আত্মমর্যাদা বোধ আছে, কল্যাণীর আত্মমর্যাদা বোধ আছে, দুজনের আত্মমর্যাদা বোধ আছে। তারা দুজনেই কিন্তু নিজের মনটা কষ্ট পাওয়ার পরেও থেমে থাকেনি, তারা নিজেদের জীবন সংগ্রামে সামনে এগিয়ে গিয়েছিল। অর্থাৎ নিজেদের আত্মবিশ্বাস ছিল যে আমি কিছু লাইফে করব, আমার লাইফ শেষ হয়ে যায় নাই। সেই দিক থেকে উদ্দীপকের নীলিমা আর হচ্ছে কি আমাদের গল্পের কল্যাণী একই প্রতিচ্ছবি। সবাইকে আমার কথা বুঝতে পেরেছ? দ্রুত বলতে হবে, সময় কম, আমাদের ক্লাসের লিঙ্ক চলে যাবে। লিঙ্ক চলে গেলে আপাতত বাংলা ক্লাস শেষ, এরপর বায়োলজি ক্লাস নেওয়ার চেষ্টা করব। দেখি বাংলা ক্লাস শেষ হবে কি, যাই যতটুকু সময় আসছে নেওয়ার চেষ্টা করবো আবার। আচ্ছা, লিঙ্ক দিব আবার একটু পরে। এবার লিখি, উদ্দীপকে অপরাজিতা গল্পের লেখক যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ ও দেশ চেতনার লব্ধ এক প্রখর ব্যক্তিত্বময়ী নারীর চিত্র তুলে ধরেছেন কল্যাণীর চরিত্রের মাধ্যমে। কল্যাণী আত্মমর্যাদাশীল নারী, তাই সে আর বিয়েতে মত দেয়নি এবং দেশের নারীদের শিক্ষার মাধ্যমে মর্যাদাশীল করে তোলার পদক্ষেপ নিয়েছে। কল্যাণীও বিয়ে করে নাই এবং বিয়েতে মত দেয়নি, সে তার নিজের আত্মমর্যাদাবোধ ঠিক রাখছে। এরপরে উদ্দীপকে নীলিমা কি করছে? উদ্দীপকে নীলিমা পরিবার যৌতুক দিতে অপরাগ হলে সুমনের পরিবার নীলিমাকে মেনে নেয় না। সুমনও কোনো পদক্ষেপ না নিয়ে তার পরিবারের ইচ্ছা মতো সে অন্য জায়গায় বিয়ে করে। নীলিমা এটাকে অপমান মনে করে এবং সে আর বিয়েই করে না, এবং সে শিক্ষকতার মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করে। এক্ষেত্রে নীলিমা আর যেন অপরাজিতা গল্পের কল্যাণীরই কি হয়, প্রতিচ্ছবি হয়। মানে কি, উদ্দীপকে নীলিমার সাথে অপরাজিতা গল্পের কল্যাণীর কি আছে, একটা মিল আছে। কল্যাণীও বিয়ে করে নাই, অপমান সহ্য করে গেছে, এখানে নীলিমাও বিয়ে করে না, অপমান সহ্য করে গেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো না? এতটুকু মিল আছে, কথা ক্লিয়ার? তাড়াতাড়ি বলতে হবে, লিঙ্ক কেটে যেতে পারে একটু পরে। আচ্ছা, এরপর যাই লাস্ট। অপরাজিতা গল্পের বাবার সিদ্ধান্তকে গ্রহণ করে কল্যাণী সারা জীবন বিয়ে না করে সিদ্ধান্ত নেয় এবং দেশ সেবা নিজেকে নিয়োজিত করে রাখে। এটা মিল রয়েছে উদ্দীপকের সাথে। পরবর্তী সময় অনুপম ভুল স্বীকার করে তার জীবনে আসতে চাইলেও সে আর রাজি হয় না, এটা ঠিকই আছে, একবার উচিত শিক্ষা হয়েছে। যাই হোক, কল্যাণীর এই দৃঢ়চেতা ব্যক্তিত্ব। তো ক্লাসের রেকর্ডটা আমরা এই পর্যন্তই সেভ করতেছি।